আমার তরফ থেকে অ্যাপোলজিস, কারণ আমার কাছে মনে হয় যে একটা মিসকমিউনিকেশন হয়েছে সকালে। মন্ত্রী সাহেব আর আমার আসার একটা প্রেস রিলিজ আপনারা পেয়েছেন আমার সাথে। আমির ভাইয়ের কালকে রাত্রেও আমরা একসাথেই ছিলাম। তো কিছু আনঅ্যাভয়েডেবল রিজনসের কারণে উনি আসতে পারেননি, বাট উনি শি ইজ ভেরি হ্যাপি যে আমাদের ডিপিএল শুরু হয়েছে, 6টা ম্যাচে শুরু হয়েছে, ইজ অ্যাওয়্যার অফ এভরিথিং। ওনার সাথে আমি অনেক রাত্রে যখন এটা জানতে পারি তখন আই ট্রাই টু রিচ আউট ইন আনঅফিসিয়াল ওয়ে। আমার মনে হয় অনেকে আপনারা হয়তো বা খবর পেয়েওছেন যে আজকে উনি থাকতে পারবেন না। আমারও শরীর সকাল থেকে ভালো ছিল না দেখে, তারপরেও আপনারা সকাল থেকে 7টার থেকে 8টার থেকে আছেন আমি শুনেছি। এই গরমের মধ্যে আমি টু মেক শিওর দ্যাট আমি এসে আপনাদের সাথে একটু কথা বলি, এই কারণেই আমার মেনলি আসা। আর এগেইন থ্যাংক ইউ সো সো মাচ, আপনারা এত কষ্ট করে এসেছেন। অনেক কষ্ট করার পর আমরা এই প্রিমিয়ার লিগটা শুরু করতে পেরেছি। আপনারা এটা কাভার করছেন, মাইলেজ দিচ্ছেন এই টুর্নামেন্টকে, প্লেয়ারদেরকে। এই জন্য বিসিবি অ্যান্ড আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এগেইন অ্যাপোলজিস যে কিছুটা যদি কষ্ট হয়ে থাকে, এটা হয়তো কিছুটা একটু মিসকমিউনিকেশনের কারণে হয়েছে, বাট সো এটা আমার রেসপন্সিবিলিটি। সো আপনাদেরকে এসে জিনিসটা জানানো, এই কারণেই এখন এসে আপনাদের সাথে কথা বলছি। দেরিতে বলেও আসলে শুরু হচ্ছিল, সবচেয়ে ভালো খবর। কিন্তু মাঠগুলো আসলে রেডি ছিল না, বা দেরি সিজন শুরু হয়েছে। জিনিসগুলো আমাদের একটু মেনে নিতে হবে। আমি কিন্তু লাস্ট প্রেস কনফারেন্সে জিনিসটা ক্লিয়ার করেছি। এখন ফর এক্সাম্পল মিরপুরে যে আপনার ড্রেনেজ ফ্যাসিলিটি, ড্রেনেজ সিস্টেম বা আরও একটা দুইটা মাঠে যে ফ্যাসিলিটিস আছে, আমি শিওর এটা অনেক মাঠে থাকবে। বৃষ্টি হলে হয়তো বা অন্য মাঠে আধা ঘন্টা 1 ঘন্টা লাগতে পারে, এখানে হয়তো বা আরো অন্য মাঠে 2 ঘন্টা 3 ঘন্টা লাগতে পারে। বাট এন্ড অফ দ্য ডে আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল খেলাটাকে শুরু করা। এখন আমি যদি প্রত্যেকটা জিনিস নিয়ে পারফেক্টলি যদি স্টার্ট করতে চাইতাম, তাহলে আমি 2টা মাঠ ছাড়া খেলা দেওয়া সম্ভব হতো না। আর 2টা মাঠে যদি খেলা দিতাম ভাই, এটা 2 মাস 3 মাস লেগে যেত। আরো রেনি সিজন আসতো, আরো কিছু আসতো। ঠিক এইগুলা জিনিস মাথায় রেখে কিন্তু প্রথমবারের মতো লিগ স্টেজেও প্রতিটা ম্যাচে আমরা রিজার্ভ ডে রেখেছি, সো দ্যাট আমরা যতটুকু মিনিমাইজ করতে পারি। আমিও জানি, আপনারাও জানেন যে এইবার সবকিছু পারফেক্ট হবে না, বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, ইফ ইউ সি দ্য বিগার পিকচার, যে মাঠে খেলা হচ্ছে, প্লেয়াররা টাকা পেয়েছে, তাদের ফ্যামিলিতে যে কষ্টে তারা ছিল, ওই ফ্যামিলির কষ্টটাকে একটু হলেও কমাইতে পারছি, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। হ্যাঁ, সব কিছু ইভেনচুয়ালি আস্তে আস্তে এগুলো সবই পারফেক্ট হবে। এই যে ঢাকার সামনে আপনারা আধা ঘন্টার মধ্যে এসে খেলা কভার করতে পারছেন, এটা একটা অ্যাডভান্টেজ না আপনাদের জন্য? আপনাদের 2 ঘন্টা করে ট্রাভেল করে যেতে হতো। সো আশা করি এগুলা উইথ টাইম আই এম শিওর দিস অল বি সর্টেড। কতটা মিস করছেন ক্রিকেটের তামিম, যদি কতটা মিস করছে ডিপিএল? সবশেষ গত ডিপিএল আপনি ছিলেন, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছিল। এবার আরেক ডিপিএল এর সময় আপনি বিসিবি প্রেসিডেন্ট। না না, অবশ্যই না। আমি আমি খেলাধুলা নিয়ে অ্যাকচুয়ালি অত বেশি চিন্তা করি না এখন। আমি যেদিন খেলা ডিসাইড করেছি যে আমি ছেড়ে দিয়েছি, দ্যাটস ইট। আই হ্যাড আ ফ্যান্টাস্টিক 18 ইয়ার্স। আমার মেমোরিজ আর ভেরি গুড আমার জন্য। সো এখন আমার দায়িত্ব হলো যে 18 বছরে আমি যে প্রবলেম ফেস করেছি বা অন্যরা যে প্রবলেম ফেস করেছে, এটাকে যতটুকু মিনিমাইজ করে দেওয়া যায়। আমি আবারও বলি, প্রত্যেকটা জিনিস আপনি 100% রাইট করতে পারবেন না, দ্যাট ইজ হিউম্যানলি নট পসিবল। বাট যতটুকু এই জিনিসগুলায় কাজ করে, হাতে নিয়ে যতটুকু কমায় নিয়ে আসা যায়, তাহলে জিনিসটা একটা জায়গায় আগাইলো। সো আমি ওই ইন্টেনশনে আছি। আমি ওটাই চেষ্টা করব যে আপনার প্লেয়াররা, বাকি যারা আছে, ফ্যান্স, প্লেয়ার্স, ডেভেলপমেন্ট, এভরিথিং, কিছু না কিছুতে যদি আমরা জিনিসগুলো স্টার্ট করে দিই, তাহলে একটা নতুন প্রক্রিয়া শুরু হলো। সো ওটার চেষ্টাই আছে। তামিম ভাই, ওই দিন দেখলাম যে আপনি গ্যালারিতেও পরিদর্শন করছেন, ওয়াশরুম গুলো দেখছেন। একজন ক্লিনারও বলছিলেন যে বেতন বাড়ানো নিয়ে 300 টাকা নিয়ে একটা ইস্যু আছে। আসলে বিষয়গুলো কি, যদি খুলে বলতেন। না, আসলে এটা আমি নিজেই খুব অবাক হয়েছি। এটা আপনি ভালো প্রশ্ন করেছেন। আমি অ্যাকচুয়ালি ওই দিন যখন গ্যালারিতে গিয়েছিলাম, তখন একজন ফিনল্যান্ড থেকে একজন মহিলা ওই দিন সকালেই সে ফ্লাইটে ল্যান্ড করে এয়ারপোর্টে, ওখান থেকে স্ট্রেট মাঠে খেলা দেখতে আসছে। তো সে আমাকে খুব সুন্দর করে এসে বললো যে ভাইয়া, যদি একটু ওয়াশরুমগুলা ঠিক করা যায়। আপনি হয়তো বা শুনে অবাকই হবেন যে স্টেডিয়াম যখন বিল্ড হয়েছিল 2007-এ, তারপরের থেকে আর বাথরুম নিয়ে কোনো রেনোভেশন হয়নি, অ্যান্ড দিস ইজ নট রাইট। তো আমি এই কারণে যাওয়ার সময় ওখানে দেখেছিলাম। সো ইন্টারেস্টিংলি ওখানে একজন আমাদের খালাম্মা, আমি যাকে ডাকি খালাম্মা, একজন ছিলেন যেনার দায়িত্ব হলো বাথরুমটাকে পরিষ্কার রাখা, উনি ছিলেন। তো উনি আমাকে একটা কথা বলেছিলেন, যেটা হয়তো অনেকে ভিডিওতে দেখেছেন, যে ভাইয়া আমাদের 300 টাকা করে পাই এই জিনিস পার ডে। এই জিনিসটা যদি আপনি একটু দেখতেন। তো কালকে আমি বিসিবিতে গিয়েছিলাম। বিসিবিতে যে আমি জিজ্ঞেস করলাম যে আমরা যে ক্লিনিং সার্ভিসটা আছে, এদেরকে পার পার্সন কত টাকা করে দিই। তখন জেনে অবাকই হলাম যে 650 টাকা করে দিই। তো তখন আমি জিজ্ঞেস করলাম যে 650 টাকা করে দিই, তাহলে এরা 300 টাকা কেন পাচ্ছে? আমি বললাম যে যে ক্লিনিং সার্ভিসটা টেন্ডারের মাধ্যমে অ্যাওয়ার্ডেড হয়েছে, তাকে ডাকেন।
তো তাকে ডাকলাম, তাকে ডেকে আমি জিজ্ঞেস করলাম যে এটা রিজন কি। তো যে জিনিসগুলো শুনেছি এগুলো আসলে শকিং, খুবই শকিং। মানে এই জিনিসগুলোও যে বিসিবিতে হয় আইডিয়া তো ছিলই, বাট এই লেভেলের হয় এতটা আইডিয়া ছিল না। মজার বিষয়টা হলো বিসিবি নিজস্ব অনেক এমপ্লয়ি আছে, অনেক ক্লিনার আছেন, বাট যখন একটা সিরিজ চলে তখন বিসিবি এরকম থার্ড পার্টির থেকে টেন্ডারের মাধ্যমে ট্রেনিং সার্ভিস থেকে এই সুযোগ সুবিধাটা নেয়। তো যখন এই টেন্ডারটা হয়েছে, একটা কোম্পানি টেন্ডার পেয়েছে, তো নিয়ম কি ওই কোম্পানি লোকজন দিবে। বাট এখন যা হচ্ছে হলো যে ওই টেন্ডার একটা কোম্পানি পাচ্ছে, বিসিবিরই লোকজন এই 30-40 জন ক্লিনার দিচ্ছে, ওই কোম্পানি টাকাটা বিসিবির থেকে নিয়ে বিসিবির লোকজনকে দিচ্ছে, ওই টাকাটা নিয়ে সে টাকাটা নিয়ে তার মতো করে ক্লিনারদেরকে দিচ্ছে, আর যার প্রফিটটা তা রেখে নিচ্ছে। তো তখন আমি ওই ক্লিনিং সার্ভিসকে বললাম, মানুষকে আমি বললাম যে ভাইয়া আপনাকে 650 টাকা করে দেওয়া হয়, আপনি তো এখানে ফ্রি সার্ভিস দিতে আসেন নাই, আপনি এখানে লাভ করবেন বা আপনার কিছু খরচ টরচ থাকবে। তো আমি ধরলাম যে 650 টাকা থেকে পার পার্সন 150 টাকা আপনি লাভ করতে পারেন, খরচ টরচ থাকতে পারে। বাট এই মহিলাগুলো তো 500 টাকা পেতে পারে। তো বলে যে ভাইয়া আমি 500 টাকা করেই দিই। তো বলে যে, আমি জিজ্ঞেস করছি কাকে দেন, তো বলে যে বিসিবির ওই উমুকরে দিই। উমুকরে দেওয়ার পর উনি আবার ওই ভদ্রলোকটা এই খালাম্মাদেরকে 300 টাকা করে দেন, মাঝখানে 200 টাকা। কয় হাত পেরিয়ে যায় খালাম্মারা? ওই যে একটা মানুষ বিসিবির একজন এমপ্লয়ি। হ্যাঁ, তাহলে কি ব্যাপারটা এমন হয়ে গেছে যে যারা ক্লিনিং করে তারা 300 পায়, আর যারা ক্লিনিং কাজই করে না তারা 350 টাকা না, নিয়ে যারা না, আবার ওর লাভ আছে না ভাই। তো যে মাঝখানে যে ব্যক্তি কোনো কাজ না করে খালি লোকজনকে দিয়ে 200 টাকা করে সে নিয়ে যাচ্ছে। তো তাকে আমি ডেকে কালকে বললাম যে আজকে থেকে আপনি যদি চান যে আমি এই টেন্ডারকে বা এই কন্ট্রাক্টকে অনার করি, তাহলে আপনারা আজকে থেকে লোক দিবেন, যেটা আপনাদের দেওয়ার কথা। আপনারা লোক দিয়ে আপনারা এই প্রত্যেকটা ক্লিনার যে খালাম্মা থাকতে পারে, এখন অনেকেই পুরুষ মানুষও হইতে পারে, এদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট হইতে হবে। এরা প্রত্যেকটা টাকা ট্রান্সফার হয়েছে এটার প্রমাণ সহ আপনি ফাইন্যান্সে সাবমিট করবেন, তারপরে আমি আপনাকে বিলটা ছাড়বো। এই ধরনের আমার জিনিসটা হলো যে এরকম কারাপশনস বলেন, এরকম জানেন বলেন, এগুলো তো আপনারা অনেকেই জানেন, বাট আমার কাছে কষ্ট হয় যে এই মহিলাগুলা যে যারা 300 টাকা 400 টাকা ডেলি ইনকাম করে, এদের থেকেও টাকা খেতে হবে, মানে এদের থেকেও আমার মানে টাকা চুরি করতে হবে। মানে দিস ইজ অ্যাবসলিউটলি ননসেন্স। আর আমি প্রমিস করেছি, আমি তাদেরকে বলেছি যে তার একটা বিল সাবমিট করতে বলেছি এই সিরিজে। আমি বলেছি যে আপনি 30 জন মহিলাকে ডাকবেন, আমার সামনে তাদেরকে 500 টাকা করে দিবেন। 100-150 টাকা আপনার লাভ থাকতে পারে, কারণ যদি কোনো কোম্পানি একটা কাজ নেয় তার অনেক কিছু কিনা লাগে, তার নিজস্ব কোম্পানি চালাতে হয়, তার একটু লাভ করবে সে, এটা দ্যাট ইজ ফাইন। বাট যে কমিটমেন্ট আপনি এই মহিলাগুলোকে করেছেন ওগুলো আমার সামনে আপনি ডেকে সবার সামনে দিবেন। তারপর থেকে যদি আপনারা চান তাহলে আমি কন্ট্রাক্টটা অনার করতে পারি, নাহলে ভাই আমি আপনাকে কন্ট্রাক্ট তো ক্যান্সেল করবোই করবো, আপনাকে ব্ল্যাক লিস্ট করে দিব যে ভবিষ্যতে কোনোদিন আপনি বিসিবিতে কাজ না করতে পারেন। ভাই, এখন দেখা গেছে যে ওই খালা যিনি কথা বলেন, ক্যামেরার সামনে কথা বলেন, আবার এত কিছু পর ওনার চাকরি নেওয়া হচ্ছে না। এটা তো হইতে দিব না ভাইয়া। আর দ্বিতীয় কথা হলো উনি হলো থার্ড পার্টির থেকে ফোর্থ পার্টি, থার্ড পার্টি তো দেওয়ার কথা।